সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর কাজটা কি? দেশকে শত্রুমুক্ত রাখা, দেশের কোনো শত্রুকে দেখলেই গুলি করা বা যে কোনোভাবে দমন করা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী মাঠে রয়েছে। মাঠে রয়ে থেকে তারা এই পুলিশের এই ভঙ্গুর অবস্থার মধ্যে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো কোনো জায়গায় সেনাবাহিনী এমন কিছু কাজ করছে যাতে সেনাবাহিনীর সুনাম কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলেছেন আমাদের একজন রাজনৈতিক বিশ্লেষক তাত্ত্বিক ফরাদ মাজহার। শেখ হাসিনার যে পতনের আন্দোলন, কেউ কেউ বলে থাকেন এই পতনের যে ব্রেন ওয়ার্ক, এটা তার একটি বই থেকে বা তার তত্ত্ব থেকে এসেছে। তিনি বলছেন ধীরে ধীরে সেনাবাহিনী মানুষের শত্রু হয়ে যাচ্ছে, কারণ সেনাবাহিনীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সেরকম ট্রেনিং নেই। ট্রেনিং না থাকার কারণে আইন শৃঙ্খলাটা তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করছে, যার কারণে সেনাবাহিনী মানুষের শত্রু হয়ে উঠছে। কিন্তু আমাদের দেশের নিরাপত্তা রক্ষার জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার জন্য আমাদের শুধুমাত্র একটি বাহিনী রয়েছে, সেটা হচ্ছে সেনাবাহিনী, বা এমন একটি বাহিনী রয়েছে, সেটা হচ্ছে সেনাবাহিনী। এই সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায় বা মানুষের সঙ্গে কাজ করতে করতে এভাবে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে করতে গিয়ে, কারণ আপনাকে যে নিয়ন্ত্রণ করতে সরাসরি মাঠে থাকবে, মাঠে নামবে, তাকে মানুষ অপছন্দ করবে। তার এই কথার সঙ্গে মোটামুটি অনেকেই একমত হবে সেই জায়গা থেকে। এবং আমরাও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় আসলে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কাউকে মারধর করছেন, কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু এক ধরনের বিরূপ মনোভাব, বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। কোনো কোনো জায়গায় সেনাবাহিনীর সুনাম কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে। তিনি ঠিক ওই জায়গাটিতেই এই কথাটি বলেছেন যে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা যারা দেবে সেরকমই একটি বাহিনী কিন্তু মানুষের কিছুটা হলেও শত্রুতে পরিণত হচ্ছে। এই জায়গায় তিনি প্রশ্নটি তুলেছেন এবং তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেনাবাহিনী থেকে এই সেনাবাহিনীকে মাঠে রেখে এই ফায়দাটা নিতে গিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দিচ্ছে। আমরা কিছুদিন আগে সেনাপ্রধানের একটি ইন্টারভিউ দেখেছিলাম, যেখানে তিনি বলেছেন যে দীর্ঘদিন সেনা সদস্যরা বা সেনা কর্মকর্তারা মাঠে থাকলে তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন বা মানুষের সঙ্গে থাকার কারণে বা মাঠের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো কোনো অপকর্মে জড়িয়ে পড়েন, বা আমাদের দেশের সিস্টেমটা এরকম যে যার কারণে আসলে জড়িয়ে যায়, এরকম কথা। ঠিক একই জায়গায় যে সেনাবাহিনী মাঠের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে যে মানুষের এই এক ধরনের মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে একটি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে বলে মনে করছেন ফরহাদ মাজহার। তিনি সেনাবাহিনী নিয়ে এই কথাটি তো বলেছেন, তিনি আরো একটি বিস্ফোরক কথা বলেছেন, সেটা বলেছেন বিএনপিকে নিয়ে। বিএনপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি চ্যানেল 24-কে একটি ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউতে তিনি এই কথাগুলো বলেছেন। সেখানে তিনি বলেছেন আসলে বিএনপি কিভাবে দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। দেখেন, তার কথা মতো বা তিনি যেভাবে বলেছেন, আমি সেগুলোকে একটু ওনার কথাগুলোকেই বলছি যে তিনি বলেছেন বিএনপি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বসার পর বিএনপি আসলে কি চাচ্ছে, শুধু নির্বাচন। এই নির্বাচন চাওয়ার মধ্য দিয়েই আসলে বিএনপি দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। কেননা বিএনপি কিন্তু কোনো সংস্কার চাচ্ছে না, এবং বর্তমানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিন্তু দেশে নেই, বা আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই। দেশ সংস্কার করার বা দেশের যেসব জায়গাগুলো যে এখনো ঠিকভাবে ফাংশন করছে না, সেগুলো ঠিক করার এখনই সময়, সেই জায়গায় সময় দিচ্ছে না বিএনপি। তিনি এরকম কথা বলছেন। একই সঙ্গে তিনি বলছেন যে 32 নম্বর ভেঙে দেওয়া হলো, দেশে সারা দেশে আর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভেঙে দেওয়া হলো। এগুলো নিয়ে বিএনপি এক ধরনের সহমর্মিতা দেখাচ্ছে। এই সহমর্মিতা দেখানোটাই নাকি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এক ধরনের
আঁতাত তৈরি হচ্ছে। এই আঁতাতের কারণে যারা অভ্যুত্থান করেছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বিএনপি। এর ফলে দেশ একটি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। তবে ফরহাদ মাজারের এই গোটা বক্তব্যে আমার কাছে যেটি মনে হয়েছে, তিনি একটা জায়গায় আসলে যারা হচ্ছে মব করছেন, যারা হচ্ছে হুমকি দিয়ে ধমকি দিয়ে ফ্যাসিস্টের মতো করে হচ্ছে অন্যের বাড়ি ঘর ভাঙছেন, তাদেরকে কিন্তু তিনি কোনো দোষারোপ করছেন না। তিনি এই বিষয়গুলোকে হচ্ছে কারো ইঙ্গিতে হচ্ছে, কারো উস্কানিত হচ্ছে, শেখ হাসিনার উস্কানিত হচ্ছে বা অন্যান্য আরো কারো উস্কানিত হচ্ছে বলে তিনি এগুলোকে এক ধরনের এগুলোর প্রতি তার এক ধরনের ন্যায়সঙ্গত বিষয় হিসাবে তিনি এগুলোকে দেখছেন। তিনি এগুলোকে অন্যায় হিসাবে দেখছেন না। কিন্তু বিএনপি যে ভোট চাচ্ছে, নির্বাচন চাচ্ছে, শুধু এটাকে তিনি ন্যায়সঙ্গতভাবে দেখছেন না। সেই কারণে দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। ফরহাদ মাজারের এই গোটা ইন্টারভিউ, 1 ঘন্টারও বেশি ইন্টারভিউ, চ্যানেল 24 তাদের হচ্ছে ইউটিউবে, তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তারা প্রকাশ করেছে। সেখানে গোটা ইন্টারভিউতে দুটা জিনিস খুবই আমার কাছে লেগেছে। সেটা হচ্ছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে হচ্ছে মানুষের এক ধরনের বিরূপ মনোভাব তৈরি হচ্ছে, তিনি এরকম একটি ইঙ্গিত দিলেন। এটা কোনো না কোনো ভাবে অনেকে হয়তো এই বিষয়ের সঙ্গে হচ্ছে একমত পোষণ করতে পারেন। কেন না, কারণ হচ্ছে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ওই যে শেখ হাসিনা 18 জুলাই বা 19 জুলাই যেদিন সেনাবাহিনী মাঠে নামিয়েছে, শেখ হাসিনার পতন হয়ে গেলেও কিন্তু হচ্ছে সেনাবাহিনী এখনো মাঠ থেকে যায়নি, এখনো মাঠে রয়েছে। আইন শৃঙ্খলা পরিবর্তিত পরিস্থিতিতে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে সেনাবাহিনীকে এখনো অন্তর্বর্তীকালীন সরকার মাঠে রেখেছে। তিনি হয়তো তার এই কথাটার এক ধরনের যৌক্তিকতা রয়েছে, কিন্তু এখনো কি বাংলাদেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কি এখনো সেই জায়গায় পৌঁছেছে যে হচ্ছে সেনাবাহিনী ছাড়া এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে? এখনো কি পুলিশ ঠিকভাবে ফাংশন করতে পারছে, ঠিকভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের পুরো নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা তৈরি হয়েছে? এগুলো কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। সেনাবাহিনী যদি কিছুটা তাদের সুনাম ক্ষুণ্ণ হয়, গোটা বাহিনী তো হচ্ছে না, কোনো জায়গায় কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে। আমরাও দু একটি ঘটনা দেখছি যেখানে আসলে দু একটি অভিযোগ আসছে, কুমিল্লার একটি ঘটনা, তারপরে আরো অনেক জায়গায় বেশ দু একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসতেছে। সেই জায়গা থেকে এই প্রশ্নটা বা এই আলাপটা কিন্তু তোলাই যায়। কিন্তু সেনাবাহিনী ছাড়া আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি একই রকম থাকবে কিনা যদি তাদেরকে তুলে নেওয়া হয়, সেটাও একটি প্রশ্ন। ঠিক সেই যে একই জায়গায় তিনি যে কথাটি বলেছেন, বিএনপি দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি কিন্তু নির্বাচন চাচ্ছে, বিএনপি বলছে তারা সংস্কার করবে, তারা ক্ষমতায় বসলে, তারা জাতীয় সরকার করবে ক্ষমতায় বসলে। এটা হয়তো এক ধরনের হচ্ছে বিএনপি মূলা ঝুলানোর মতো হইতে পারে, কিন্তু বিএনপি এই কথাগুলো বলছে। সেই জায়গায় নির্বাচন চাওয়া কি একটি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া? এই জায়গায় আমি কিছুটা অন্তত ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। কেননা কোনোভাবেই হচ্ছে নির্বাচন চাওয়া মানে হচ্ছে এই দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া না। তিনি আসলে এখানে যেটা দেখতে পাচ্ছেন বা যেটা তিনি বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে, যারা অভ্যুত্থান করেছে তারা হচ্ছে সংস্কার চাচ্ছে, তারা একটি দল আনতে চাচ্ছে, এটার জন্য সময় চাচ্ছে। এই কারণে দুটো গ্রুপ মুখোমুখি হচ্ছে। এখন তিনি বলছেন যদি শিক্ষার্থীরা সশস্ত্র সংগ্রাম শুরু করে, তাহলে কিন্তু দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে, তিনি এই আশঙ্কাটি করছেন। এখন তিনি কিন্তু একটা জায়গায় এই যে যারা মব করছেন, যারা তৌহিদি জনতার নামে মেয়েদের খেলা বন্ধ করে দিচ্ছেন, যারা আবার হচ্ছে এই যে পরিমণি, অপু বিশ্বাস, মেহজাবিনকে হচ্ছে শোরুম উদ্বোধন করতে দিচ্ছে না, যারা আবার হচ্ছে ঘোষণা দিয়ে বুলডোজার নিয়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা করছে, বিভিন্ন স্থানে মব করে ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পেটানো হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তিনি কিন্তু সেটাকে ন্যায়সঙ্গত বলছেন। এখন দেখেন, বর্তমান সময়ে আক্রমণাত্মক পরিস্থিতিতে কারা রয়েছে? এই তৌহিদি জনতার নামে যারা রয়েছে, যারা মব করছেন, তারাই আক্রমণাত্মক স্থানে রয়েছেন। তো দেশকে আসলে গৃহযুদ্ধের দিকে কে নিয়ে যাচ্ছে? বিএনপি যদি এই তৌহিদি জনতাকে ঠেকাতে নামে, যারা মব করছেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করতে নেমেছেন 32 নম্বরে, সেটি যদি বিএনপি ঠেকাতে যেত, তাহলে কি দেশ গৃহযুদ্ধের দিকে যেত না? তো ধরেন আপনি বাড়ি ভাঙছেন, সেটাকে বৈধতা দিচ্ছেন, কিন্তু আরেকজন নির্বাচন চাচ্ছে, আপনি সেটাকে অবৈধ বলছেন। এখানেই এক ধরনের উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার।
এখানেই বোঝা যাচ্ছে আসলে আপনি মানে কি চাচ্ছেন বা হচ্ছে আপনি কার পক্ষ নিয়ে কথা বলছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ফরহাদ মাজার হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তীতে তিনি নানান কথা বলেছেন, তার কোনো কথারই আসলে সরকার কোনো গুরুত্ব দেয়নি। তার এই ইন্টারভিউতেও সেটা এক ধরনের প্রকাশ পেয়েছে, তিনি আসলে সরকারের উপর বিরাগ, বিএনপির উপর বিরাগ। তিনি মানে কোনোভাবেই হচ্ছে এই সরকার যেভাবে কাজকর্ম চালাচ্ছে, যেভাবে করছে, বিশেষ করে এই অভ্যুত্থানকারীদের যে হচ্ছে জুলাই ঘোষণাপত্র যেটি, সেটি এখনো দিতে না পারা নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার এই সার্বিক যে সাক্ষাৎকার, সেখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে তিনি আসলে কোন জায়গায় মনক্ষুণ্ণ, সেটা একেবারেই স্পষ্ট। এবং বিএনপির উপর স্পেসিফিক্যালি বিএনপির উপর কেন তিনি মনক্ষুণ্ণ সেটাও স্পষ্ট। কারণ বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি কোনো সংস্কার চাচ্ছে না, একই সঙ্গে ছাত্ররা যে দলটি নিয়ে আসছে সেটির জন্য বিএনপি কোনো আসলে সময় রাখতে চাচ্ছে না। সেটাতেই মানে মোটামুটি এক ধরনের ফরহাদ মাঝার এই বিএনপির এই কর্মকাণ্ডকে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার মতো কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করছেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।